আমাদের দেশে লং টার্ম ফাইন্যান্সিংয়ের জন্য আর্থিক প্রতিষ্ঠানের জন্ম হলেও যেহেতু আমাদের মার্কেটটা ওইভাবে তৈরি হয় নাই, আর্থিক প্রতিষ্ঠান যে প্রোডাক্টগুলো করছে ব্যাংকগুলো সেই প্রোডাক্টে আসার ফলে আস্তে আস্তে আর্থিক প্রতিষ্ঠানও ব্যাংকের প্রোডাক্টগুলো করা শুরু করেছে। পিকে হালদার স্ক্যামটা যিনি খুব সূক্ষ্মভাবে সুচারুরূপে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং করে আমরা দেখলাম যে কয়েকটা আর্থিক প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট এবং শেয়ার হোল্ডিং বোথ পজিশনে তারা এসে আপনার সেই প্রতিষ্ঠানগুলো থেকে কিন্তু আপনার ইন দ্য নেম অফ লোন অনেকগুলো আমি বলবো শেল কোম্পানি খুলে তারা কিন্তু টাকাগুলো ওখান থেকে নিয়ে গেছে। 3 থেকে 4টা বিষয় যদি আমরা এই মুহূর্তে সরকার এবং বাংলাদেশ ব্যাংক থেকে সাপোর্ট পাই, তাহলে মিডিওকার লেভেলের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে যাদের গভর্নেন্স ঠিক আছে তারা কিন্তু আপনার ভালো করবে। বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান প্রায় 40-42 বছরের পথ চলা। শুরুতে পার্টিকুলার কিছু অবজেক্টিভ নিয়ে আর্থিক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। যে যাত্রার শুরুর প্রতিষ্ঠান বললে বোঝা যাবে আইপিডিসি, যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন ডেভেলপমেন্ট কোম্পানি নামে ছিল, এবং পরবর্তীতে আইডিএলসি এসেছিল, এবং লিজিং প্রোডাক্ট দিয়ে প্লাস কিছু আপনার সিন্ডিকেশন এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক নিয়ে আসলে আর্থিক প্রতিষ্ঠানের যাত্রা শুরু। আর্থিক প্রতিষ্ঠান আইন হয়েছে আরও অনেক পরে, 1993 সালে প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইন হয়। প্রথম ফেজের পরে বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোই যাত্রা শুরু করে 2000 সালের মধ্যে, বেশিরভাগ। এখন এই মুহূর্তে প্রায় 35টি আর্থিক প্রতিষ্ঠান কাজ করছে। আর্থিক প্রতিষ্ঠানের কাজটা যদি আমরা বাংলাদেশে দেখি, প্রায় ব্যাংকের মতোই আমাদের বাংলাদেশে অপারেট করছে, যদিও এটার পারপাস বা অবজেক্টিভটা একটু ডিফারেন্ট ছিল। এই মুহূর্তে প্রায় টোটাল যে ব্যাংকিং সেক্টর আমাদের দেশে যে লেন্ডিং সেগমেন্ট আছে তার 5% কন্ট্রিবিউট করে আর্থিক প্রতিষ্ঠান, যার পরিমাণ 75,000 কোটি টাকারও বেশি। কিন্তু আমরা বিশেষ কিছু প্রোডাক্ট আছে যেটা আর্থিক প্রতিষ্ঠানেই বাংলাদেশে শুরু করে। লিজিং কনসেপ্টটা কিন্তু আসলে ব্যাংকিং সেগমেন্টে ছিল না। এই যে আপনি মেশিনারিজগুলো যে কাস্টমাররা বা গাড়িগুলো কিনবে, অথচ এটা আপনার লিজের মাধ্যমে দেওয়া হবে, এই প্রোডাক্টটার যাত্রা শুরু কিন্তু আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে। এবং মর্টগেজ প্রোডাক্ট আপনি বলেন, সাথে সাথে তখন যেহেতু মার্চেন্ট ব্যাংক এবং সিকিউরিটিজ সেপারেট ছিল না, সো সেটাও কিন্তু আর্থিক প্রতিষ্ঠানের একটা স্পেশালাইজেশন ছিল, হুইচ ইজ আইপিও ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এই জায়গাটাতেও কিন্তু আর্থিক প্রতিষ্ঠান অনেক কাজ করেছে। এই মুহূর্তে ব্যাংকের সঙ্গে মোটা দাগে পার্থক্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে ট্রানজেকশনাল যে অ্যাকাউন্ট, সেই ট্রানজেকশনাল অ্যাকাউন্টটা আমরা করি না, অর্থাৎ দৈনন্দিন যে লেনদেনের জন্য যে অ্যাকাউন্ট খোলা, চেক বই, এটিএম কার্ড, পে অর্ডার, ডিমান্ড ড্রাফট, এগুলো যেমন আমরা করছি না। আর এটার বাইরে এফএক্সের যে বিজনেসগুলো আছে সেটা আমরা এলসি, এক্সপোর্ট, এই জায়গাগুলো, ইম্পোর্ট, এই কাজগুলো আমরা করছি না। বাকি আপনি যদি বলেন এসএমই, রিটেল, কর্পোরেট, এগুলো মোরাললেস আমরা একসঙ্গেই করছি। আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশের বাইরে যদি আমরা একটু অন্য দেশে, ইন্ডিয়া বা শ্রীলঙ্কা বা উন্নত দেশগুলোতে দেখি, সেক্ষেত্রে আমরা দেখি যে আর্থিক প্রতিষ্ঠানগুলো স্পেসিফিক সেগমেন্ট ওয়াইজ তার নিশটা নিয়ে সে কাজ করে। ইন্ডিয়াতে অনেক আর্থিক প্রতিষ্ঠান আছে, কেউ হয়তো শুধু আপনার ট্রাক্টর ফাইন্যান্সিং করে, কেউ হয়তো বাইক ফাইন্যান্সিং করে, অর্থাৎ এগ্রিকালচার ইকুইপমেন্ট, মেশিনারিজ ফাইন্যান্সিং করে। হাউস হোল্ড প্রোডাক্টসগুলোর জন্য কনজিউমার হোয়াইট গুডস প্রোডাক্টস আছে, শুধু সেটার জন্য ফাইন্যান্সিং করে। এরকম পারপাস অ্যান্ড সেগমেন্ট ওয়াইজ ফাইন্যান্সিংয়ের অনেক ধরনের অবজেক্টিভ আছে। আমাদের দেশে লং টার্ম ফাইন্যান্সিংয়ের জন্য আর্থিক প্রতিষ্ঠানের জন্ম হলেও যেহেতু আমাদের মার্কেটটা ওইভাবে তৈরি হয় নাই, আর্থিক প্রতিষ্ঠান যে প্রোডাক্টগুলো করছে ব্যাংকগুলো সেই প্রোডাক্টে আসার ফলে আস্তে আস্তে আর্থিক প্রতিষ্ঠানও ব্যাংকের প্রোডাক্টগুলো করা শুরু করেছে, যার ফলে এই দুইটার মধ্যে লাইন, যদি আমরা ডিফারেন্স অফ লাইনটা বলি, এটা ভেরি থিন, এটা খুব ক্লোজলি আমাদের মিশে গেছে। এটা আসলে দুইটা কারণে হয়, একটা হচ্ছে সাপ্লাই সাইড, একটা হচ্ছে ডিমান্ড সাইড। আপনি দেখেন যে আর্থিক প্রতিষ্ঠানের যদি আমরা আমানতের উৎসগুলো বলি বা ফান্ডিংয়ের সোর্সগুলো বলি, এইটা খুবই সংকীর্ণ আমাদের দেশে। যেহেতু আমরা কাস্টমারের ট্রানজেকশনাল অ্যাকাউন্টটা নিতে পারি না, সেভিংসটা খুলতে পারি না, আমাদেরকে পিওরলি ফিক্সড ডিপোজিটের উপরে ডিপেন্ড করতে হয়। আর ফিক্সড ডিপোজিটের বাইরে ব্যাংকের থেকে লোন নিয়ে এবং ফিক্সড ডিপোজিট আর শেয়ার হোল্ডারদের ইকুইটি, এই 3টা ফান্ড নিয়েই আসলে আমাদেরকে ফাইন্যান্সিংয়ে যেতে হয়েছে। তো এইটা দিয়ে লং টার্ম ফাইন্যান্সিং করা আসলে ভেরি ডিফিকাল্ট। এবং যেহেতু পুরো ফান্ডিংয়ের বড় একটা মেজর অংশই হচ্ছে হাই কস্ট ফান্ড, which is fixed deposit,
ফিক্সড ডিপোজিটে আপনাকে সবসময় কারেন্ট সেভিংস থেকে অনেক হাই রেটে ডিপোজিটটা নিতে হয়, এবং ব্যাংকের থেকে আপনার যেহেতু কাস্টমারের রিলেশনশিপ ট্রানজেকশনাল সার্ভিসটা আপনি দিতে পারছেন না, সুতরাং আপনাকে ব্যাংকের থেকেও একটু লাইটলি হায়ার অফার করতে হয়। এই কারণে কিন্তু আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশে খুব বড় হতে পারেনি, যেটা ইন্ডিয়াতে এইচডিএফসি বলেন বা আরও অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে যেগুলো লাখ করোড় রুপির উপরে নিয়ে অপারেশন নিয়ে কাজ করে। ওখানে দেখবেন যে আপনি ফান্ড মিক্সের 65% ইভেন 70% হচ্ছে লং টার্ম ফান্ডিং, যেটা কাস্টমার ডিপোজিট না, অর্থাৎ আপনার বন্ড, ডিফারেন্ট কাইন্ড অফ প্রিফারেন্স শেয়ার, ডিফারেন্ট স্ক্রিপ্টে তারা কিন্তু আপনার ইনস্টিটিউশন থেকে, কর্পোরেট থেকে, গভর্নমেন্টের থেকে তারা ফান্ডিংগুলো করছে, এবং তার একটা প্রশ্ন হচ্ছে কাস্টমার ডিপোজিট। আমাদের এইখানে আসলে সেটা আমাদের হয়ে ওঠেনি। আর্থিক প্রতিষ্ঠানের যাত্রার একটা বড় হোঁচট কিন্তু আপনার 2016-17 সাল থেকে আসলে শুরু, যখন আমরা আনভেল করলাম পিকে হালদার স্ক্যামটা, যিনি খুব সূক্ষ্মভাবে সুচারুরূপে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং করে আমরা দেখলাম যে কয়েকটা আর্থিক প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট এবং শেয়ার হোল্ডিং বোথ পজিশনে তারা এসে আপনার সেই প্রতিষ্ঠানগুলো থেকে কিন্তু আপনার ইন দ্য নেম অফ লোন অনেকগুলো আমি বলবো শেল কোম্পানি খুলে তারা কিন্তু টাকাগুলো ওখান থেকে নিয়ে গেছে। এইটা যখন আপনার আনভেল হলো ফার্স্ট, এইটার একটা বড় ধরনের ঝড়, ইমেজ সংকট কিন্তু আমরা আর্থিক প্রতিষ্ঠানের উপরে পড়তে দেখলাম। ব্যাংকগুলো তাদের যে ফাইন্যান্সিংয়ের লিমিট সেটা কমিয়ে দিল এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকাগুলো উইথড্র করা শুরু করলো। যেহেতু আর্থিক প্রতিষ্ঠানগুলো ফাইন্যান্সিং করে একটু লং টার্ম, লিজ ফাইন্যান্সিং আছে, হোম লোন আছে, আপনার এসএমই ফাইন্যান্সিং আছে, সেখানে ব্যাংক থেকে ডিপোজিটগুলো নিয়ে শর্ট টার্ম 3 মাস 6 মাস বা 1 বছর। তো ব্যাংক টাকাগুলো নিলে তার ডিপোজিটের হয়তো 50-60% ছিল ব্যাক ডিপোজিট। সো ব্যাংকের টাকাগুলো উইথড্র করার ফলে তার কিন্তু এদিকে একটা ফান্ড ম্যানেজমেন্টে ভীষণ রকম মিসম্যাচ শুরু হয়ে গেল, এবং সে কাস্টমারের সাধারণ গ্রাহকের ডিপোজিট কিন্তু ফেরত দিতে সক্ষম হলো। ইটস এ ন্যাচারাল, যে কোনো একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যদি আপনার 10% কাস্টমার এসে একসঙ্গে উইথড্র করতে আসে, তার কিন্তু ফান্ড ম্যানেজমেন্টে একটা টান পড়বে। তো এই যে একটা ব্যাংকগুলো, সমস্ত ব্যাংকগুলো 2018-19 সালে আমরা দেখলাম আর্থিক প্রতিষ্ঠান থেকে তাদের টাকাগুলো উইথড্র করা শুরু করলো। এইটাই আর্থিক প্রতিষ্ঠানকে একটা বড় ঝুঁকির মধ্যে ফেলে। আর্থিক প্রতিষ্ঠানের এই হোঁচটের সঙ্গে কিন্তু আরেকটা জিনিসও আমরা দেখলাম, যেটা আসলে 2-3টা আর্থিক প্রতিষ্ঠান না, অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠানে কিছু নেম লেন্ডিং হয়েছে। নেম লেন্ডিং মানে হচ্ছে যারা একসময় ভালো কোম্পানি ছিল বা তাদেরকে আনসিকিউরড লোন দেওয়া হয়েছে, ব্যাংক থেকে তারা এক্সস্টেড যখন হয়েছে, তারা সেকেন্ড পকেট হিসাবে আসলে ফাইন্যান্সিংগুলো নিয়েছে আর্থিক প্রতিষ্ঠান থেকে। এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে এই লোনগুলো যখনই, যেহেতু তারা অল্প কিছু কর্পোরেট ফাইন্যান্সিং করতো, 1-2টা কাস্টমার যখনই আপনার ফেল করে, তার এনপিএল পার্সেন্টেজ কিন্তু অনেক বেড়ে যায়। 2023 সালে এসে আমরা প্রায় 30 বছর পরে বাংলাদেশে আবার ফাইন্যান্স কোম্পানিজ অ্যাক্ট নতুন করে দেখলাম। এই ফাইন্যান্স কোম্পানিজ অ্যাক্টে কিন্তু বেশ কিছু রেগুলেশনস আছে। রিশিডিউল রিস্ক্যাজুলের ক্ষেত্রে বেশ একটু কড়াকড়ি আছে, প্রভিশনিংয়ের নীতিমালার ক্ষেত্রে আপনার বেশ কড়াকড়ি, ওয়ান টাইম এক্সিট বা সেটেলমেন্ট বা ওয়েভারের ক্ষেত্রে, শেয়ার হোল্ডিং স্ট্রাকচার থেকে শুরু করে আমানত নেওয়া থেকে শুরু করে বেশ কিছু আমরা বিধিনিষেধ কিন্তু আমরা আর্থিক প্রতিষ্ঠানের উপরে দেখলাম, যার ফলশ্রুতিতে আমরা গত 3-4 বছরে দেখছি যে এখানে ক্রমাগত এনপিএল পার্সেন্টেজে বাড়ছে। কেন পার্সেন্টেজে বাড়ছে? যেহেতু আপনার লার্নিং পোর্টফোলিওটা কিন্তু আর বাড়ে নাই, যেভাবে বাড়ছিল এটা বেড়ে এতদিনে 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার কথা ছিল। অন্যদিকে আপনার খেলাপি লোনের অ্যামাউন্টটা, ইন্টারেস্টটা অ্যাড হচ্ছে ওখানে, আর যেহেতু রিশিডিউল বা রিস্ক্যাজুল করলে, রিস্ট্রাকচার করলে আর্থিক প্রতিষ্ঠানের কোনো লাভ নেই এখানে, যেহেতু তারা প্রভিশন রিলিজ করতে পারে না, ওইটা কিন্তু আপনার এনপিএল এর পার্সেন্টেজ বাড়ার পিছনে একটা বড় ধরনের নিয়ামক হিসাবে কাজ করছে। ফলে আর্থিক প্রতিষ্ঠান আমরা এনপিএল পার্সেন্টেজ একটু বেশি দেখেছি। কিন্তু আপনাকে একটা বিষয় দেখতে হবে, এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির একটা প্রতিফলন। আপনি ব্যাংকগুলোতে এখন এসে আনভেল হলো, আমরা প্রায় অনেকগুলো ইসলামিক ঘরানার ব্যাংকগুলো দেখলাম, প্লাস ফার্স্ট জেনারেশন অনেকগুলো ব্যাংক বা সেকেন্ড জেনারেশন অনেকগুলো ব্যাংকে দেখলাম যে অনেক বড় ধরনের ফাইন্যান্সিয়াল স্ক্যাম হয়েছে। এইটাকে যদি আপনি এখন জেনুইনলি অ্যাড্রেস করেন, আপনি দেখবেন যে সেখানেও কিন্তু একটা বড় এনপিএল পার্সেন্টেজ আপনি দেখতে পারেন। ইসলামী ব্যাংকের মতো ব্যাংক ফার্স্ট টাইম কিন্তু নেগেটিভ প্রফিট ডিক্লেয়ার করেছে আফটার এ লং পিরিয়ড, 25-30 বছর পরে এসে, যেটা কেউ কখনো কল্পনাই করতে পারেনি। তার মানে কি? আপনি এনপিএলকে এমব্রেস করছেন আস্তে আস্তে। আপনি যদি এখন ব্যাংকগুলোর অ্যামাউন্ট বলেন, সেই অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানের অ্যামাউন্টটা কিছুই না। আর্থিক প্রতিষ্ঠানে গত 4-5 বছরে আপনার কোনো ধরনের কেলেঙ্কারি বা কোনো ধরনের স্ক্যাম কিন্তু আর হয়নি।
যেটা হয়েছে সেটা পুরানো লিগেসি, সেটা আনভেল হওয়ার পরে সেটাকে এখন মেরামতের কাজ চলছে, কিন্তু মেরামতের সময়টা খুব কঠিনের মধ্যে দিয়ে আমরা পার করছি। আপনি দেখেন যে 19 সালে আনভেল হওয়ার পর থেকে 20 সাল থেকে আমরা কোভিডের মধ্যে পড়েছি। কোভিডের পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ধরনের চাপ কিন্তু আপনার রয়েছে। এখনও আপনি যদি ইনফ্লেশন বলেন, ব্যবসায়ীদের প্রোডাকশনের ক্যাপাসিটি বলেন, তাদের যে ওয়ার্কিং ক্যাপিটালের শর্টেজ বলেন, সেটা কিন্তু খুবই বড় আকারে বিদ্যমান, যার ফলে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান যে এই 3-4 বছরে ওইখান থেকে বের হওয়ার জন্য কাস্টমার থেকে লোনগুলো সেটেল করবে, সেই সুযোগটা কিন্তু একটু সংকীর্ণ হয়ে আসছে। আমি মনে করি যে আর্থিক প্রতিষ্ঠানের শর্ট টার্মে হয়তো আপনার প্রসপেক্টে আপনি একটু ঘোলাটে দেখবেন, আপনি অতটা ভালো দেখবেন না, কিন্তু আমি মনে করি মিড টার্ম এবং লং টার্মে আর্থিক প্রতিষ্ঠান অনেক ভালো করবে। দেখেন, এই যে সাম্প্রতিক সময়ে আপনার পত্রপত্রিকায় যে রিপোর্টটা তারা পেয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে, যে এত সংখ্যক আমানতকারী আর্থিক প্রতিষ্ঠান ছেড়েছে, এটা একটু মিসলিডিং। কেন মিসলিডিং একটু আপনাকে বুঝাই বলি। আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো লাস্ট কয়েক বছরে কিন্তু আপনার এমএফএস এর সঙ্গে ইন্টিগ্রেশন করে, অর্থাৎ মোবাইল ফাইন্যান্সিয়াল যে ওয়ালেটগুলো আছে, বিকাশ, নগদ সহ অন্যান্য, এদের সঙ্গে ইন্টিগ্রেট করে খুব শর্ট টার্মের ছোটো ছোটো ডিপিএস নেওয়া শুরু করেছে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 3 মাস 6 মাসের জন্য। তো এই অ্যাকাউন্টটা যেমন কয়েক লক্ষ সংখ্যায় বেড়েছে, এটা কিন্তু আপনার ক্লোজও হয় অনেক ফাস্টার। 3 মাস ম্যাচিউর হয়ে গেছে, ছোটো ছোটো ডিপিএস অটোমেটিক্যালি, এটা রুলসই হচ্ছে আপনার অন ম্যাচুরিটি অটোমেটিক্যালি আপনার ওয়ালেটে আবার ফেরত চলে যাবে। সো যে নাম্বারটা আপনি দেখছেন, আপনি যদি টোটাল ডিপোজিটের পরিমাণ দেখেন আমানত, সেটা কিন্তু কমে নাই। সংখ্যায় যেটা দেখেছেন, এগুলো ক্ষুদ্র যে ছোটো ছোটো সঞ্চয় করি তাদের ডিপিএসগুলো ম্যাচুর করার কারণে আপনার বেসিক্যালি ইনক্যাশ হয়েছে। আর আস্থার সংকট যেটা বলছেন, এটা আপনি আসলে দুইটা জায়গায় হয়েছে। একটা হচ্ছে যে পুরো ব্যাংকিং সেক্টর জুড়েই যে অস্থিরতা, ব্যাঙ্কগুলোতে আপনার 5,000 টাকার জন্য আমরা দেখছি যে কাস্টমার ভিড় করছে, তারা তুলতে পারছে না। তারা সঙ্গে সঙ্গে কিন্তু টেস্ট করতে আসছে যে তার যে টাকাটা আর্থিক প্রতিষ্ঠানে আমানত হিসাবে আছে, এখান থেকে পাওয়া যায় কিনা। 1, 2, আমরা দেখেছি যে অনেক বড় বড় কর্পোরেট কোম্পানি যারা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি আমাদের সঙ্গে ডিপোজিট হিসাবে রাখা, তারা তাদের রেগুলার যে দৈনন্দিন টাকাটা ব্যাংক থেকে তুলতে পারছে না। তখন তারা কিন্তু আলটিমেটলি আমাদের থেকে এই টাকাটা উজ্জ্ব করে তাদের অপারেশনগুলো রান করছে। এটা কিন্তু আমরা খুব বেশি আকারে দেখছি। আর মাঝখানের যারা আপনার নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যে সেগমেন্ট, তাদের কিন্তু আপনার এই যে মূল্যস্ফীতির চাপটা কিন্তু তাদের প্রাত্যহিক জীবনে বেশ একটা প্রভাব পড়েছে। ফলে তারা এই ছোটো ছোটো সঞ্চয়গুলো কিন্তু ভাঙতে বাধ্য হয়েছে। যেহেতু তারা ব্যাংকের থেকেও টাকা তুলতে পারছে না, তাদের প্রেশার কিন্তু আলটিমেটলি আপনার আর্থিক প্রতিষ্ঠানের উপর পড়েছে। আর্থিক প্রতিষ্ঠান ইজ এ মিরর অফ ব্যাংকিং সেক্টর। আপনি যখন ব্যাংকিং সেক্টরে একটা অবস্থা দেখবেন, অবভিয়াসলি তার একটা রিফ্লেকশন কিন্তু আর্থিক খাতে পড়বে। সুতরাং আমি এখানে আসলে আস্থার সংকটের জন্য নতুন করে আপনি যদি উল্টা করে প্রশ্ন করি, আপনি কি সাম্প্রতিক 1-2 বছরে কোনো আর্থিক প্রতিষ্ঠানকে দেখেছেন যে 100 কোটি, 200 কোটি, 500 কোটি টাকার কোনো একটা লোন তসরুফ হয়েছে বা এরকম কোনো সংবাদ আপনারা পেয়েছেন? পাননি। যেটা আপনারা এখন ব্যাংকে একটার পর একটা দেখছেন যে প্রায় একটা গ্রুপই প্রায় 2 লাখ কোটি টাকার উপরে আপনার সে শুধু নিয়েছে। আপনি যদি আরও 8টা, 10টা, 15টা গ্রুপ দেখেন, তাহলে এই সংখ্যাটা কিন্তু অনেক বড়। আর্থিক প্রতিষ্ঠানে কিন্তু আপনার নতুন করে কোনো ধরনের নাম নাই। এখন পার্সেন্টেজে কেন বাড়ছে? যেহেতু লোনের ইন্টারেস্টটা যোগ হচ্ছে এবং পুরানো যেগুলো কিছু দিতে পারতো এখন দিতে পারছে না, সেটা খেলাপিতে করে ঢুকছে। কিন্তু নতুন করে কোনো ধরনের লোন দিয়েছে সেটা খেলাপি হচ্ছে, এটার সংখ্যা কিন্তু একেবারেই নেই। আপনি যদি টোটাল আমাদের বাংলাদেশে ব্যাংকিং খাতে দেখেন যে আমাদের সেভিংস কিন্তু কমেছে, সেভিংসের পার্সেন্টেজ এইভাবে বাড়েনি। না বাড়ার বড় একটা রিজন হচ্ছে আপনার মানুষের হাতে যে টাকার পরিমাণটা আমাদের দেশে সাধারণত থাকে, সেটা কিন্তু ডাবলের চেয়ে বেশি হয়েছে। নগদ টাকার পরিমাণ সাধারণত 1.5 লাখ কোটি টাকা আমাদের মানুষের থাকে, সেটা কিন্তু 3 লাখ কোটি টাকার বেশি মানুষের হাতে চলে গেছে। অর্থাৎ মানুষ অনেকগুলো ভয়ের কারণে তাদের নিজেদের হাতে টাকা রাখাটাকে একটু কিছুটা হলেও শ্রেয় মনে করছে, যার ফলে তারা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা তুলে নিচ্ছে। 1, 2, আপনি গত জুলাই বিপ্লবের পরে মানুষ কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের রিউমার, কনফিউশন, এগুলো নিয়ে তারা কিন্তু বসবাস করছে। তারও কিন্তু একটা রিফ্লেকশন আপনার এখানে আছে, বাট এটা খুবই সাময়িক। আমরা কিন্তু আস্তে আস্তে আবার যারা ক্যাশ টাকা তুলে নিয়েছিল, ডিপোজিট ভেঙেছিল, তাদেরকে কিন্তু আমরা ব্যাক করতে দেখছি, যে তারা আপনার টাকাগুলো আবার ফেরত দেওয়া শুরু করছে। সুতরাং এই যে 1% আপনার বেড়েছে, এটা যেমন সত্য কথা, কিন্তু এটা আমি অন্তত পজিটিভ বলবো যে নেগেটিভ তো হয় না।
হ্যাঁ, কিন্তু মার্কেটে আপনার টাকার ক্যাশ টাকা পরিমাণ মানুষের হাতে বেড়ে গেছে, তারা ব্যাংক থেকেই টাকা উইথড্র করেছে। তো সুতরাং সেই অনুযায়ী গ্রোথটা বরং পজিটিভই। আপনি ঠিক কথা বলেছেন, আমাদের বাংলাদেশে আসলে এই যে গভর্নেন্স যে কথাটা আমরা বলি, সুশাসন, এটার খুবই সংকট ছিল। আর্থিক প্রতিষ্ঠান তার ব্যতিক্রম নয়। একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট রান করবে, তাদের পলিসি দ্বারা, এসওপি দ্বারা রান করবে, তাদের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, কম্প্রিহেন্সিভ ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট থাকবে, তাদের ফান্ড ম্যানেজমেন্টের স্ট্রাকচার থাকবে। এটা কিন্তু আসলে আমরা আর্থিক প্রতিষ্ঠানে একটু অ্যাবসেন্সই দেখেছি, ব্যাংকের মতোই, যার একটা হোঁচট কিন্তু আমরা দেখেছি অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠানের উপরে পড়েছে। কিন্তু আমরা এইটাই বাংলাদেশ ব্যাংকে আমি ধন্যবাদ জানাবো যে গত 2-3 বছরে যে পলিসিগুলো এসেছে তাতে কিন্তু আপনার এই গভর্নেন্সের জায়গায় বেশি নজর দেওয়া হয়েছে, এবং সেটা এখন কিন্তু অনেকটা ইমপ্রুভ করে গেছে। এখন এটাকে ঠিক করার জন্য আমার মনে হয় যে কয়েকটা নীতিগত সহায়তা দরকার। ব্যাংকগুলোর ক্ষেত্রে আমরা যেমন একটা লিকুইডিটি সাপোর্ট দেখছি বা বাংলাদেশ ব্যাংক দিচ্ছে, আমি মনে করি যে 3 থেকে 4টা বিষয় যদি আমরা এই মুহূর্তে সরকার এবং বাংলাদেশ ব্যাংক থেকে সাপোর্ট পাই, তাহলে মিডিওকার লেভেলের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, যাদের গভর্নেন্স ঠিক আছে, তারা কিন্তু আপনার ভালো করবে। যার মধ্যে একটা হচ্ছে আপনার লিকুইডিটি ম্যানেজমেন্ট। তো লিকুইডিটি ম্যানেজমেন্টের মধ্যে কী কী আছে? একটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক যে প্রি ফাইন্যান্সিং এবং রিফাইন্যান্সিংয়ের স্কিম আছে, সেটাতে আর্থিক প্রতিষ্ঠানকে আপনার অগ্রাধিকার দেওয়া, এবং এখানে একটা বড় অংশ সাপোর্ট করা, যাতে তারা তাদের ব্যালেন্স শিটটা বড় করতে পারে এবং লিকুইডিটি এনশিওর করতে পারে। 2, আপনার বাংলাদেশ ব্যাংক থেকে স্পেশাল লিকুইডিটি, খুব বড় অ্যামাউন্ট কিন্তু ব্যাংকের মতো লাগবে না, কিন্তু আমি মনে করি আর্থিক প্রতিষ্ঠানগুলো 200, 300, 400 কোটি টাকা করে দিলেই কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঘুরে দাঁড়াতে পারবে, যাদের গভর্নেন্সটা ঠিক আছে। 3, আমাদের কিছু আইনগত জটিলতা আছে, যেটা নতুন আর্থিক প্রতিষ্ঠান আইনে আমাদেরকে কাস্টমারের টাকা রিকভারির ক্ষেত্রে, ওয়েভারের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ দেওয়া হয়েছে। আপনার অনেক ধরনের ফাইন পেনাল্টির ব্যবস্থা করা হয়েছে। এই জায়গাগুলো যদি একটু আমরা লিনিয়েন্ট করতে পারি, তাহলে যেগুলো সত্যিকারের সমস্যাগ্রস্ত কাস্টমার, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা ওয়েভার দিয়ে হলেও টাকাটা ফেরত নিয়ে আসতে পারবো। 4, ডিপোজিটের আমানত নেওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেটাও আমার কাছে মনে হয় এই মুহূর্তে আপনার ওপেন করা উচিত। তো এই লিকুইডিটি সাপোর্টটা যদি আমরা এই 3-4টা ফর্মে পাই, তাহলে আমার মনে হয় যে বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠানই, যাদের গভর্নেন্স ঠিক আছে, এখান থেকে ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, কিছু আর্থিক প্রতিষ্ঠান, কিছু ব্যাংকের ন্যায় আমাদের সেগুলোকে নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে যে সেগুলোকে কিভাবে মার্জার, অ্যাকুইজিশন বা অন্য পথে স্পেশালি আসলে ম্যানেজ করা যায়। আমরা আর্থিক প্রতিষ্ঠানের যে অ্যাসোসিয়েশন আছে, প্রতিনিধিরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সঙ্গে আমরা দেখা করেছি। উনি অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের বিষয়টা শুনেছেন, এবং উনি একমত ইন প্রিন্সিপাল যে আর্থিক প্রতিষ্ঠানকে একটু সাপোর্ট করলে এবং যে পলিসিগত যে বৈষম্য আছে আমি বলবো, সেগুলোকে যদি একটু ঠিক করা যায়, তাহলে আর্থিক প্রতিষ্ঠান অনেকগুলো ঠিক হয়ে আসবে। এই বেসিসে আমরা কয়েকটা প্রপোজালও দিয়েছি। আসলে এখন দেশের ব্যাংকিং খাতসহ অন্যান্যগুলো এত বড় প্রায়োরিটি হয়ে গেছে সরকারের জন্য, যে আর্থিক প্রতিষ্ঠানের সাইজ আপনি জানেন যে খুবই ছোট, এখানে খুব বড় টাকা লাগবে না। তো আমাদের যে প্রস্তাবনাগুলো দিয়েছি, হয়তো আমার মনে হয় যে খুব শীঘ্রই এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক সুবিবেচনা করবেন। আমরা ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছি, এটা ইন রিভিউ প্রসেসে আছে। আমার মনে হয় যে আমরা 2-3টা ফর্মে এই লিকুইডিটি সাপোর্ট বলেন, এটা ডাইরেক্টলি ব্যাংকগুলোকে যেভাবে দেওয়া হচ্ছে সেভাবেও ঠিক আমরা আসলে চাই না। আমরা মনে করি যে প্রি ফাইন্যান্সিং, রিফাইন্যান্সিং এবং আরও কিছু মাধ্যমে টুলসগুলো ইউজ করে যদি আর্থিক প্রতিষ্ঠানকে আপনার সাহায্য করা যায়, তাহলে আর্থিক প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াবে। আপনি একটা বিষয় দেখেন যে 5ই অগস্টের পরে ব্যাংকগুলোর ক্ষেত্রে যে নিউজগুলো আনভেল হচ্ছে, আর্থিক প্রতিষ্ঠানে কিন্তু এরকম কোনো ঘটনা আমরা একটাও পত্রপত্রিকায় দেখিনি। তার মানে আর্থিক প্রতিষ্ঠানের যেগুলো সমস্যা, সেগুলো অলরেডি আনভেল করা হয়েছে, এখন এটাকে অ্যাড্রেস করা দরকার। অর্থাৎ এভরিথিং ইজ অলরেডি অন দ্য টেবিল। এখন এটাকে ফিক্স করার জন্য আমার কাছে মনে হয় একটা কমিশন করে দিলে, আমরা এটা নিয়ে অলরেডি অর্থ উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি এবং গভর্নর মহোদয়কে জানিয়েছি। উনি বলেছেন যে একটা কমিটি করে দিলে এটাকে লং টার্ম সলিউশনের জন্য, শুধু 5ই অগস্টের পরের যেহেতু কোনো ইনসিডেন্ট নাই, আর্থিক প্রতিষ্ঠানের বিজনেস মডেলটা কেমন হওয়া উচিত, আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের সঙ্গে লাইন ড্রটা কোথায় করতে হবে, এবং কী ধরনের নীতিগত সাপোর্ট বাংলাদেশ ব্যাংক দিলে আর্থিক প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে যাবে, তাদের গভর্নেন্স ফ্রেমওয়ার্কটা কী হবে, এইটা কম্প্রিহেন্সিভ একটা রিভিউ দিয়ে একটা কমিটি দেখার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বলেছেন, এবং আমাদের কাছেও বলেছেন যে আমাদের প্রস্তাবনাগুলো যদি আমরা দিই, আমরা আমাদের প্রস্তাবনাগুলো বাংলাদেশ ব্যাংকে দিয়েছি। এইটাকে একসঙ্গে বিবেচনায় নিলে আমার মনে হয় আর্থিক প্রতিষ্ঠান লং রানে, আমি আবারও বলেছি, বিজনেস মডেলে বাংলাদেশে যেহেতু আর্থিক প্রতিষ্ঠানের সমস্যা ছিল, দ্যাট নিডস টু বি ফিক্সড ইমিডিয়েটলি। সো বিজনেস মডেলটা যদি ঠিক করা যায়, গভর্নেন্সটাকে যদি এনশিওর করা যায়,
তখন কিন্তু আপনার একটা ইনাবেলিং ইনভায়রনমেন্ট তৈরি হবে, যে ইনভায়রনমেন্টের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান দাঁড়িয়ে আসবে। আপনি একটা খেয়াল করেন যে বাংলাদেশে মাইক্রো ক্রেডিট 1,35,000 কোটি টাকার একটা পোর্টফোলিও করেছে, যাদের ইন্টারেস্ট রেট 24%-এরও বেশি, যাদের অনেক ধরনের চার্জেস আছে, যারা খুবই শর্ট টার্ম ফাইন্যান্সিং করে থাকে, এবং যেটা কাস্টমারের যে বিজনেস যে মডেল অ্যাপিটাইট সেটাকে পারপাস সার্ভ করতে পারছে না। ব্যাংকগুলো একটা বড় কাস্টমারের পিছনে দৌড়াচ্ছে তাদের বিজনেস মডেল অনুযায়ী, যেটা এক্সপেন্সিভ। এই যে মাঝখানে একটা মিসিং মিডিল আছে, যারা আসলে আর্থিক প্রতিষ্ঠান আসলে তাদেরকে নার্সারিং করতে পারে। এবং বাংলাদেশে এই যে প্রান্তিক পর্যায়ে কৃষক, ছোট ক্ষুদ্র মাঝারি যে ব্যবসায়ীগুলো, তাদের আসলে ইনিশিয়ালি নার্সারিংটা হওয়া উচিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে। আর্থিক প্রতিষ্ঠান এদেরকে নার্সারিং করে যখন এরা আসলে একটু সাইজেবল হবে, বড় হবে, তখন এদের আসলে ব্যাংকের বড় সার্ভিসের আওতায় নেওয়া উচিত। সো ট্রানজেকশন ব্যাংকিংয়ের জন্য সাপোর্টটা করবে হয়তো ব্যাংক, কিন্তু তাদের যে আপনার মেশিনারিজের জন্য যে ফাইন্যান্সিং আছে, তাদের যে ওয়ার্কিং ক্যাপিটালটা এসএমইর ক্ষেত্রে যদি আমি মনে করি, তাদের যে মর্টগেজটা, তাদের যে এগ্রিকালচার ইকুইপমেন্টটা, এইগুলো ফাইন্যান্সিংয়ের জন্য স্পেশালি বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান কাজ করার একটা বিরাট সুযোগ আছে। এবং এই জনসংখ্যাটা কিন্তু হিউজ। আপনার আমাদের দেশে এসএমই, আমরা এখনও বলি যে 7.8 মিলিয়ন এসএমই অন্টারপ্রিনার্স, আমার ধারণা এটার সংখ্যা আরও অনেক বেশি। এবং আমাদের 6 থেকে 7 কোটি লোক যদি আপনার মোবাইল ওয়ালেটের মাধ্যমে তাদের দৈনন্দিন কাজ করতে পারে, আপনি তার একটা সার্টেন পার্সেন্ট, 20% আপনি শুধুমাত্র আর্থিক প্রতিষ্ঠানের কাস্টমার হিসেবে চিন্তা করে দেখেন না, যে এই খাতটা 3-4 লাখ কোটি টাকা খুব শীঘ্রই হয়ে যেতে পারে। তো সেটা হওয়ার জন্য গভর্নেন্স কিন্তু অলরেডি লাস্ট 3-4 বছরে আর্থিক প্রতিষ্ঠানে এনশিওর করা হয়েছে, যার ফলে 5ই অগস্টের পরে বা জুলাইয়ের পরে আপনি কিন্তু কোনো ধরনের দেখেন নাই, স্ক্যাম বা কোনো ধরনের বড় ধরনের আপনি অনিয়ম খুঁজে পান নাই। তার মানে একটা গভর্নেন্সটা মোটামুটি এনশিওর হয়েছে। বাকিটা এখন দরকার পলিসি সাপোর্ট এবং একটু অ্যাটেনশন ফ্রম দ্য গভর্নমেন্ট এবং সেন্ট্রাল ব্যাংক। তাহলে আমার মনে হয় যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আপনার এখানে ভালো করবে। আরেকটা জিনিস মনে করে দিতে চাই, আর্থিক প্রতিষ্ঠানে এরকম অনেকগুলো ভালো আর্থিক প্রতিষ্ঠান আছে, দে আর ডুইং বেটার দ্যান মেনি ব্যাংকস। সো তাদের ক্রেডিট রেটিং বলেন, আপনি আমাদের সাইজের একটা আর্থিক প্রতিষ্ঠান আমরা বাংলাদেশ ব্যাংকে পরপর 2বার সাস্টেনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে আমরা অ্যাচিভ করেছি, আমাদের পজিশনটি সিকিউর করেছি। আমাদের ক্রেডিট রেটিং আমরা AA এবং ST1-এ ইমপ্রুভ করেছি। আমরা কর্পোরেট গভর্নেন্সে ICAB, ICSB, সাফার বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছি, ব্যাংকগুলোর সঙ্গে তাল মিলিয়ে কিন্তু পেয়েছি। কিন্তু আমাদের যে এক্সটার্নাল যে ইনভায়রনমেন্টটা লাস্ট কাপল অফ ইয়ার্স কিন্তু আমাদেরকে আসলে গ্রো করার জন্য সাপোর্টিভ ছিল না। সো এইখানে যদি একটু সাপোর্ট করা হয়, আমার কাছে মনে হয় যে এখানে ভালো করার অনেক সুযোগ আছে। আপনি দেখেন এতগুলো ব্যাংকের আজকে এত অনিয়মের কথা আমরা শুনছি, টপ ক্লাস বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম তাদের রিভিউ করেছে, তাদের ম্যানেজমেন্ট রিপোর্টে আমরা কিছু দেখিনি। সো ক্রেডিট রেটিং কোম্পানি তারা ছোটো স্কেলে কাজ করে, তার চেয়ে বড় স্কেলে আপনার অডিটর কাজ করেছে। ইন্টারনাল অডিট কোথায় গিয়েছে? বাংলাদেশ ব্যাংকের কম্প্রিহেন্সিভ অডিট কোথায় গিয়েছে? সো বাংলাদেশ ব্যাংক যেখানে মিস করে গেছে, এক্সটার্নাল অডিট মিস করে গেছে, আপনি শুধু ক্রেডিট রেটিং কথা বললে হবে না, আমাদের টোটাল যে কমপ্লায়েন্স ইনভায়রনমেন্ট, এই ইনভায়রনমেন্টটায় আমরা সামহাও মিস করে গেছি বাংলাদেশে। সো এইটাকে প্রথম কথা হচ্ছে যে নিজস্ব প্রতিষ্ঠান, আমরা হচ্ছে ডিপোজিটরের কাস্টোডিয়ান, আমানতকারীর কাস্টোডিয়ান, এইটা প্রথমেই মাথায় রাখা উচিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মালিক তো আসলে কারো হওয়ার কথা না। আমাদের দেশে আমরা জিজ্ঞাসা করি এই ব্যাংকের মালিককে, এই আর্থিক প্রতিষ্ঠানের মালিককে? মালিক তো কাস্টমার, ডিপোজিটার্স। সো ডিপোজিটরের ইন্টারেস্ট সুরক্ষা দেওয়ার জন্য কয়জন বোর্ডে তাদের প্রতিনিধিত্ব করে? এইটার প্রতিনিধিত্ব করতে হবে যারা ম্যানেজমেন্টে আছে তাদেরকে। সো তারা যদি এনশিওর করে যে আমার আমানতকারিতা সুরক্ষিত থাকবে, আপনার রেটিং কিন্তু হচ্ছে সেকেন্ডারি, রেটিং হচ্ছে আপনার সার্টিফিকেশন, আপনি যেটা করছেন সেটার পোস্টমর্টেম। সো আপনি পোস্টমর্টেমে তো আসলে রেজাল্ট ভুল হলো ঠিক হলো এটা দিয়ে আপনি আগেরটা রিডিউ করতে পারবেন না। আমি মনে করি যে অভ্যন্তরীণ যে সুশৃঙ্খলা, সেটা আমি বললাম যে কিছু আর্থিক প্রতিষ্ঠান তো আর্থিক প্রতিষ্ঠান আইন হওয়ার আগে তৈরি হয়েছে। সো তারা তখন কীভাবে ভালো করলো, এখনও কীভাবে তারা ঠিকই আছে। তো ভালো করার জন্য কিন্তু আইন না, আইনটা করা হচ্ছে যাতে দুষ্ট লোক আপনার খারাপ কাজ করতে না পারে। আমার কাছে মনে হয় যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সবচেয়ে যে বড় আন্ডারস্ট্যান্ডিংটা, যে তারা আমানতকারীর যে কাস্টোডিয়ান, সেইটাকে ইফিশিয়েন্টলি ম্যানেজ করার জন্য, সেফ রাখার জন্য তাদের লেন্ডিং মডেলটা কী হবে, তাদের ইনভেস্টমেন্ট মডেলটা কী হবে, সেইটা আসলে তারা কী প্রসেসে কাজ করছে এবং তাদের অ্যাকাউন্টেবিলিটিটা কী জনগণের কাছে, কাস্টমারের কাছে, বাংলাদেশ ব্যাংকের কাছে, সেটার দরকার। সঙ্গে সঙ্গে যারা আপনার রেগুলেশনসটাকে দেখছেন, সেটা শুধুমাত্র ক্রেডিট রেটিং কোম্পানি না, ক্রেডিট রেটিং কোম্পানি, এনবিআর, সেন্ট্রাল ব্যাংক, অডিট কোম্পানি, এই প্রত্যেকের একটা সিমিলার লেভেল অফ
সুপারভাইজারি, মনিটরিং এবং দেখাটাও দরকার। আপনার আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে যদি আরও একবার আসি, দেখেন ইনোভেটিভ প্রোডাক্ট আনার জন্য আমাকে কিন্তু কোনো রেগুলেশনস বলছে না। আমরা সাম্প্রতিক সময়ে আপনার মোবাইল হ্যান্ডসেট ডিভাইস ফাইন্যান্সিং করছি, ইয়াং যারা আপনার এন্টারপ্রেনার যারা জবে ঢুকেছে তাদেরকে 20,000, 30,000, 40,000 টাকার ডিভাইসটা তারা যাতে 70%, 80% 6 মাস বা 1 বছর কিস্তিতে নিতে পারে। আমরা পুরাটা অ্যাপ বেস 2.5 লাখ থেকে 4 লাখ টাকা ফাইন্যান্সিং করছি একটা প্রান্তিক পর্যায়ে কৃষককে তার বাড়িতে একটা ফার্ম দেওয়ার জন্য। এটা তো আমাকে রেগুলেশনস করতে বলছে না। তো আমরা এই ইনোভেটিভ প্রোডাক্টটা করছি কাস্টমারের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে। এটা একটা বিজনেস কেস হয়ে গেছে বাংলাদেশে, যে এটা একটা বিজনেস করার মতো জায়গা এবং কীভাবে রিস্ক মিনিমাইজ করা যায়। তো আইনটা হচ্ছে তখন যখন আপনি এইটার মধ্যে দিয়ে আপনি আসলে খারাপ কিছু করার জন্য চেষ্টা করবেন। তো আমার কাছে মনে হয় যে আমাদের আগের জায়গাটাতে ঠিক করা দরকার, যে আমরা এই যে আমানতটা পেলাম সেইটা আসলে আমরা জেনুইনলি যারা কাস্টমার তাদের কাছে কীভাবে পৌঁছে দেবো, রিস্কটা আমরা সেইভাবে কীভাবে ম্যানেজ করব এবং ফান্ডের ইউটিলাইজেশনটা কীভাবে হবে। আমাদের এখানে এক একটা বড় গ্রুপকে এত টাকা দিয়ে গেছি আমাদের সবার চোখের সামনে, আমরা কি আসলে এটা দেখতে পাইনি? সো আমরা অ্যালাউ করেছি। আপনি শুধু ক্রেডিট রেটিংয়ের কথাই কেন বলবেন? আর্থিক প্রতিষ্ঠানের বিজনেস মডেলটা কিন্তু একটু ডিফারেন্ট। এখানে আমাদের অপারেশনাল কস্ট কম, আমরা মিসিং মিডিল যে কাস্টমার যারা ব্যাংকের সার্ভিসটা পাচ্ছে না এবং টেইলরড যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের ফাইন্যান্সিং করার দরকার। তো সেইটার ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশে আমরা লং টার্ম ফান্ড রেজ করার জন্য মার্কেটটা যে বন্ড দিয়ে আমরা বিভিন্ন ধরনের বন্ড রেজ করব, গ্রিন বন্ড বলেন, মর্টগেজের বন্ড বলেন, সেই বন্ডগুলো তৈরি করার জন্য মানে ইস্যু করার জন্য মার্কেটটা এখনো রেডি না। এটা একটা বড় বাধা। আর আইনগত আমি যেটা বললাম যে আমাদের কিছু ইনাবেলিং পজিটিভ ল্যাঙ্গুয়েজের আইন দরকার। এখন যে আইনটা আছে এটা অনেকটা আপনাকে নিয়ন্ত্রণমূলক আইন, আপনাকে ফাইন প্যানালাইজ করার আইন, কিন্তু একটা আর্থিক প্রতিষ্ঠান ভালো করার জন্য যে ধরনের মোটিভেশন থাকা দরকার সেটা এখন এই আর্থিক প্রতিষ্ঠান আইনে অ্যাড্রেস করা হয় নাই। বিকজ যে সময় আইনটা করা হয়েছে তখন আসলে আর্থিক প্রতিষ্ঠানের এই নেগেটিভ বিষয়গুলো হয়তো মাথার মধ্যে কাজ করেছে। তো এইটা আমার কাছে মনে হয় যে একটা পজিটিভ অ্যাপ্রোচের একটা আইন আমাদের এই সংশোধনগুলো দরকার। লিকুইডিটির জন্য ইনাফ অ্যাভেলেবলগুলো থাকা দরকার। আর টেকনোলজির অ্যাডাপ্টেশন, এইটা আমি বলবো যে আমাদের আর্থিক প্রতিষ্ঠানের খুবই কম। যে ভালো ভালো আর্থিক প্রতিষ্ঠান যারা কাজ করছে তারা কিন্তু কাস্টমারকে রিস্ক করছে থ্রু টেকনোলজি, যেখানে আপনার কারাপশনটা কম হয়। টেকনোলজিতে যখন আপনি কাজ করবেন আপনার অপারেশনাল এক্সপেন্সটা কম হবে এবং আপনি অনেক বেশি কাস্টমারের আস্থা অর্জন করতে পারবেন। সো এই আস্থার জায়গায় যদি ঠিক করতে হয়, লিকুইডিটির জায়গায় যদি ঠিক করতে হয়, তাহলে একটা কম্প্রিহেন্সিভ বিষয়গুলো নিয়ে আমাদেরকে আসলে চিন্তা ভাবনা করতে হবে। তো আমি বাংলাদেশ ফাইন্যান্স নিয়ে যদি আপনাকে বলি, আমি জাস্ট দু একটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ ফাইন্যান্স মধ্যে অনেকটা ইয়ত একটা লুক আছে, কাস্টমার ফ্রেন্ডলি একটা লুক আছে, একটা ইনোভেটিভ অ্যাপ্রোচ আছে। আমার যে মোবাইল অ্যাপ আছে যেখানে আপনি 5 মিনিটের মধ্যে আমার এখানে ডিপোজিট অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন কোনো ধরনের ফিজিক্যাল ইন্টারাকশন ছাড়াই। আপনি আমার এখানে একটা লোন, সেটা ডিভাইস ফাইন্যান্সিং বলেন, সেটা একটা এগ্রিকালচারাল লোন বলেন, একটা এসএমই লোন বলেন, আপনি পুরো একটা কমপ্লিটলি টেকনোলজি দিয়ে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন। আমরা যেভাবে টেইলার মেড প্রোডাক্টগুলো করেছি, আমরা গত বছর যত লোন করেছি তার 96% করেছি এসএমই। সো এই যে স্পেশালাইজেশনটা আমাদের এসএমইর ক্ষেত্রে, ডিপোজিটের ক্ষেত্রে আমরা যেমন একদিকে সরিয়া বেস ডিপোজিট আমার এখানে আছে, সঙ্গে সঙ্গে কনভেনশনাল ডিপোজিট আমার এখানে আছে। আমরা যেমন ছোট ছোট সঞ্চয়কারীদের জন্য আমাদের ডিপোজিট প্রোডাক্টগুলো আছে, যেটা আপনি আপনার মোবাইল ওয়ালেট থেকে আমাকে পেমেন্ট করতে পারেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমি নিতে পারি। সাথে সাথে আপনার লং টার্ম সেভিংস এবং মান্থলি রিওয়ার্ড পাওয়া, কোয়ার্টারলি বেনিফিট পাওয়া, আপফ্রন্ট বেনিফিট পাওয়া, সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমার এখানে আছে। সো আমি মনে করি যে বেটার কাস্টমার সার্ভিস, গভর্নেন্স, কাস্টমারের অ্যাপ্রোচেবিলিটি অর্থাৎ ইজি অ্যাক্সেস এবং সঙ্গে সঙ্গে ইনোভেটিভ যে সলিউশনগুলো আছে, আপনি এসে শুধু আমার কাছে ডিপোজিটই পাচ্ছেন না, এসে কিন্তু আপনি একই ইনভারনমেন্টে আমার কাছে সব ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনি ইউজ করতে পারছেন। আমার মার্চেন্ট ব্যাংক আছে, আমার ব্রোকারেজ হাউস আছে, আপনি একই সঙ্গে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আপনি ওপেন করতে পারছেন, ব্রোকারেজ অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন, ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন, আপনি লোন নিতে পারছেন, আপনি ফান্ড ট্রান্সফার করার জন্য রিকোয়েস্ট দিতে পারছেন। সো এইটা আমার কাছে মনে হয় যে অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠানেই আপনার
বিদ্যমান না। এবং আমাদের যে আপনার সাফা রেটিং, আইসিএসবি রেটিং, আইসিএবি রেটিং, যেখানে আমাদের গভর্নেন্স এনশিওর করে, এবং বাংলাদেশ ব্যাংকের টপ যে আপনার 4টা আর্থিক প্রতিষ্ঠান, 5টা আর্থিক প্রতিষ্ঠান পরপর যে আপনার সাস্টেনেবিলিটির রেটিং পেয়েছে, সেই রেটিংয়ে কিন্তু আমরা এগিয়ে। সো আমি তো মনে করতেই পারি যে বাংলাদেশে 35টা আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে টপ 2-3টার মধ্যে যদি কাস্টমারের একটা প্রিফারেন্স থাকে, সেক্ষেত্রে বাংলাদেশ ফাইন্যান্স এগিয়ে থাকবে। আপনি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে এটাই দেখবেন যে সবসময় ছোটরাই বঞ্চিত হয়। আমাদের এখানে কনসেপ্টটা কিন্তু ডিফারেন্ট। আপনি ঢোকার থেকে শুরু করে দেখবেন যে ক্যাম্পেইন হচ্ছে স্মল ইজ বিউটিফুল। সো আমাদের ফোকাস কিন্তু এই ছোট ছোট জায়গায়, কেননা আমরা জানি যে আমাদের নিশটা খুঁজে নিতে হবে যেখানে এনজিও সার্ভ করে না আর যেখানে ব্যাংক ওকে দেয় না। আমাদের যদি আপনাকে অ্যাভারেজ টিকিট বলি, তাহলে আপনি শুনে আশ্চর্য হবেন, আমাদের অ্যাভারেজ টিকিট কিন্তু 2.5 থেকে 3 লাখ টাকা। আমরা কয়েক হাজার কাস্টমারকে এই রেঞ্জের লোন দিয়েছি, এবং আমাদের টোটাল লোনের 96% বললাম এসএমই। সেই এসএমইর মধ্যে তো আবার আপনার মাইক্রো, স্মল, মিডিয়াম এটা আছে। আমরা কোনো মিডিয়াম সেগমেন্টেও লোন দিই না। আমরা শুধুমাত্র আপনার কাজ করি স্মল এবং মাইক্রো সেগমেন্টে। সুতরাং আমাদের লাস্ট 4-5 বছরে আমার যে প্রায় 1500 কোটি টাকার পোর্টফোলিও, তার 465 কোটি টাকা আমরা দিয়েছি গত 4 বছরে। এই 4 বছরে এটার এনপিএল হচ্ছে 0.26, এবং এখানে আপনার কয়েক হাজার কাস্টমারকে আমরা দিয়েছি, যেটা আগে হয়তো আপনি কয়েকশো কাস্টমার দিতাম। সুতরাং দ্যাট শোজ যে আমাদের ক্ষুদ্র ঋণের কাস্টমার সবচেয়ে বেশি, এবং আমরা বেটার সিলেকশন করে এই প্রসেসে এগিয়ে যাচ্ছি। এগ্রিকালচার নিয়ে কাজ করছি। আমি আপনাকে বললাম এগ্রিকালচারের একটা বড় সেগমেন্ট হচ্ছে এই যে ফ্যাটেনিং এবং ডেইরিতে কিন্তু আমাদের একটা ভালো এক্সপোজার আছে। আমরা এখানে ফাইন্যান্সিং করছি, পুরোটা ডিজিটালি টেকনোলজি দিয়ে করছি। পাবনার, ভাঙ্গুড়ায়, সিরাজগঞ্জে, এইখানে এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু আমরা এখানে ফাইন্যান্সিং করছি। সঙ্গে সঙ্গে আমরা যশোর অঞ্চলে, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া এই অঞ্চলের সবজি এবং ফুল চাষের জন্য কিন্তু আমরা ফাইন্যান্সিং করছি। এখন আমাদের স্কোপ তো আসলে খুব ছোট, এবং বাংলাদেশ ব্যাংকের যে কৃষি লোনটা আছে, সেটা কিন্তু আমরা পাই না। রিফাইন্যান্সিংটা আমরা এসএমইর মধ্যে যতটুকু কৃষি পড়ে ততটুকু করছি। আমি মনে করি সেন্ট্রাল ব্যাংক যদি আমাদের রিফাইন্যান্সিংয়ের এগ্রিকালচারটার একটা বড় স্কোপ করে দেয়, তাহলে ব্যাংক যেহেতু ওইখানে খুব ছোট লোন এবং এগুলো অনেকটা সুপারভাইজারি এবং মনিটরিং বেস ফাইন্যান্সিং, হয়তো ব্যাংক এখানে অত বেশিটা উৎসাহ হয় না, পায় না। তো এই জন্য ব্যাংকে এখানে টার্গেটটা দিতে হয় মিনিমাম। আমাদের ক্ষেত্রে কিন্তু উল্টা। আমি মনে করি যে আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে, ক্লাস্টার ফাইন্যান্সিংয়ের মাধ্যমে এই সমস্ত জায়গায় রিচ করা যায়। আপনাকে একটা ছোট উদাহরণ দিই। আমরা গত বছর যশোরে গোদখালি জায়গাতে যে আপনার ফুলের ব্যবসায়ী যারা আছে, ফুল চাষিরা যারা আছে, তাদের সঙ্গে বসে কিন্তু আমরা ক্লাস্টার একটা বিজনেস মডেল করেছি। একে অপরের কাউন্টার গ্যারান্টি ইস্যু করে, এবং তারা মিলে ডিসিশন নেয় যে এখানে আসলে কে কে লোন পাওয়ার যোগ্য। ওখানে আমরা তার শেড করার জন্য, তার চারা নিয়ে আসার জন্য আমরা কিন্তু আপনার ফাইন্যান্সিং করি, এবং যেটা তারা একটা বিদেশি যে সমস্ত ফুলের রিপ্লেসমেন্ট হিসাবে বাংলাদেশে এটা একটা বেশ প্রমিজিং সেক্টর হিসেবে কাজ করছে। তো এখানে আমরা কিন্তু শুরু করেছি। এইটাকে স্কেলেবল করার দরকার, এটাকে খুব বড় করার দরকার। আমি আমানতকারীদের একটা জিনিস বলবো যে আসলে আপনারা বিভিন্ন ধরনের গুজব অনেক সময় শুনতে পান। সো এই রিউমার বেস হয়ে আপনারা আতঙ্কিত হয়ে টাকা তুলবেন না। যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে একসঙ্গে আপনি যদি 5-10% কাস্টমার একসঙ্গে এসে টাকা তুলতে চায়, সেটা আপনার দেখা যাবে যে একটা বড় ধরনের সমস্যা ফেলে দেবে। তাহলে আপনারা কি দেখার দরকার ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের গভর্নেন্সটা ঠিক আছে কিনা, তাদের বোর্ডে যারা আছে তারা আসলে কতটুকু নিরপেক্ষ স্বাধীনভাবে কাজ করে, ম্যানেজমেন্টটা আসলে লাস্ট যে গভর্নেন্স রিলেটেড বাংলাদেশ ব্যাংকের অ্যাওয়ার্ড, আইসিএসবির অ্যাওয়ার্ড, সেগুলোর মধ্যে আছে কিনা। যদি থাকে, আমি মনে করি আপনার আতঙ্কিত হয়ে টাকা তুলবেন না, বরঞ্চ তাদের সঙ্গে থাকুন। বাংলাদেশের এই ক্রান্তিকালীন সময়টা আমরা যদি ওভারকাম করতে পারি, বাংলাদেশের মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে একটা বিরাট সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটার যাত্রী আমরা সবাই মিলে একসঙ্গে হতে চাই।